কালকে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন যে আপনাদের টেন্টেড আনটেন্টেডের লিস্টটা লাগবে কেন, নোটটা নিয়ে নিয়েছে না, নোট পকেটে ঢুকে গেছে, নোট কিছুটা হজম হয়ে গেছে, নোটগুলো ঢালা হয়ে গেছে, 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে ওটা আবার সরকারি ঘরে চলে গেছে, নামগুলো তো আসতে হবে। আর কিছু দালাল মার্কেটে আছে যেগুলো ওই মমতা ব্যানার্জি নামিয়ে দিয়েছে, তারা গিয়ে চেয়ারম্যান, সবটাই নয়, চেয়ারম্যানের সাথে অনেকে ক্ষোভ জানাতে যাচ্ছেন, অনেকে সঠিক দাবি প্লেস করতে যাচ্ছেন, আবার কিছু দালালও আছে বাজারে। এখানে কোনোভাবেই ওএমআর প্রকাশ করতে পারবে না, এটা হাইকোর্ট বলেনি। হাইকোর্টের কাছে যেটা প্রশ্ন, যে সুপ্রিম কোর্ট যখন রায়টাকে মডিফাই করেছে সেটা কন্টেম্পটা বা রায়টাকে যে কার্যকর, টাকাটাকে যে কলার ধরে বার করতে হবে জালিয়াতগুলোর থেকে, সেটা কোন কোর্টে হবে, হাইকোর্টে না সুপ্রিম কোর্টে? এটা পুরোপুরি টেকনিক্যাল একটা আইনি প্রশ্ন। আচ্ছা, মুখ্যমন্ত্রী কাল যে বলছেন যে আমি যদি কলকাতায় থাকতাম তাহলে 1 সেকেন্ডের মধ্যে সবকিছু ঠিক করে দিতাম, রাত থেকে আমি 10 বার অন্তত ফোন করেছি। মাইকে দাঁড়িয়ে বাতেলা মারা, রাস্তায় দাঁড়িয়ে মিডিয়ায় বড় বড় বাতেলা মারা, আর আইনে আদালতে লড়াই করে বের করে আনা, দুটোর মধ্যে অনেক তফাৎ। সেই তফাৎ যারা শিক্ষিত সম্প্রদায়ের টিচার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ মানুষ, এখন যারা একদম নিম্ন স্তরের মানুষ, যাদের আয় কম বা যাদের পড়াশোনার বিদ্যা কম, এটা তারাও এখন বুঝতে পারছে। কারা চাকরি খেয়েছেন আপনারা তো জানেন, সুপ্রিম কোর্টে রাজ্য হারলো, জিতলো কারা? এটার ওই একটাই উত্তর আমার হবে, হাইকোর্টের জাজমেন্টের 242 নম্বর প্যারাগ্রাফ, হাইকোর্টের জাজমেন্টের 265 নম্বর প্যারাগ্রাফ, আর সুপ্রিম কোর্টের জাজমেন্টের 42 নম্বর প্যারাগ্রাফ এটার উত্তর। এই বাজারে ফালতু ন্যারেটিভ দিয়ে এই টার্মিনেটেড 26,000-এর চাকরি ফিরবে না। ফালতু ন্যারেটিভ এগুলো দিচ্ছে যে কারা চাকরি খেয়েছে, এই ন্যারেটিভ দিয়ে কি আপনি চাকরি ফেরাতে পারবেন? চাকরি ফেরানোর জন্য আপনার যে করণীয়টা করার কথা ছিল সেটা কোনোদিন করেছেন? এই ন্যারেটিভ ছড়িয়ে কোনো লাভ হবে? আর হ্যাঁ, আরও একটা জিনিস মনে রাখতে হবে, যদি চাকরি আইনজীবীরাই খেয়ে নেয় তাহলে আগে পদ ছাড়ুন, পদটা আগে ছাড়ুন, গদিটা আগে ছাড়ুন, যেটা আপনার সব থেকে বেশি লোভ। আপনি পদের লোভে, পদলোভী মুখ্যমন্ত্রী, পদের লোভে আপনি যা খুশি করতে পারেন। 26,000-কে যেমন জলে ফেলে দিয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি, বাজারে মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করবেন না, আপনাদের ছুঁড়ে ফেলে দেবে এই মুখ্যমন্ত্রী। আবারও আমি আপনাদের বলছি, রাজনৈতিক নেতা, জীবন চলে যাবে, সমস্ত কিছু চলে যাবে, লিস্ট প্রকাশ করান কি না করান সেটা আপনাদের ব্যাপার, রাজ্য সরকারের ব্যাপার, সেটা আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন না, একদম জীবন ভবিষ্যৎ সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আপনারা আরও কিছুদিন যেতে দিন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন দিকে যাচ্ছেন। এইবারে আদালতের রায়, মূল বিষয়টা হচ্ছে হলো টাকা ফেরত কারা দেবে? চোরগুলো দেবে। চোরগুলোকে তো না, সেটা ঝুলে নেই, সেইটার মামলাটা উঠেছে। এই মামলাটার কমপ্লায়েন্স, অর্ডারের কমপ্লায়েন্স, অর্ডারটা কার্যকর করা, টাকা ফেরতের রায় হয়ে গেছে, ও আর বলে কোনো লাভ নেই। টাকা জালিয়াতগুলোকে দিতেই হবে, টাকা জালিয়াতগুলোকে দিতেই হবে। এবার টাকাটা তাদের থেকে কিভাবে আদায় করবে? এক একজন ধরুন স্যালারি যা পেয়েছে তাতে করে 20-22 লাখ টাকা করে হয়, তার সঙ্গে 12% ইন্টারেস্ট যোগ করতে হবে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, সেটা করে মোটামুটি টাকার অ্যামাউন্টটা 25-30 লক্ষ টাকা করে হবে। সেই টাকাগুলো জালিয়াতদের থেকে আদায় করতে হবে, জালিয়াতরা তো দেবে না, তা তাদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হবে, সমস্ত যা প্রসেস ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের যেভাবে হয় সেভাবে। সেই যে শুনানিটা, জালিয়াতের টাকা আদায়ের শুনানিটা, জালিয়াতের, আমি বলছি জেনুইনদের না, জালিয়াতের টাকা আদায়ের শুনানিটা কোন কোর্টে হবে? এটা রাজ্য সরকারের তরফ থেকে আর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পয়েন্ট নেওয়া হয়েছে। জজেরও এটা ভিউটা লেগেছে, সেটা নিয়ে ওনাদের সাবমিশন ওনারা করেছেন। আবার নেক্সট সোমবার হবে, এটা আইদার কলকাতা হাইকোর্টে হবে অথবা সুপ্রিম কোর্টে হবে। এবার এই জালিয়াতের সংখ্যা তো মিনিমাম ধরে রাখুন আমাদের হিসাবে 10,750, আমাদের হিসাবে। এবার স্কুল সার্ভিস কমিশন কি হিসাব দেবে সে আমি জানি না,
কারণ ওরা তো সবসময় টেন্টেড আর আনটেন্টেডকে গুলিয়ে দেয়। ওই যে মুখ্যমন্ত্রীকে দেখলেন, ধারাম করে বলে দিল যে এই যে লিস্টটা এটা আপনাদের কেন দরকার। তার মানে কি? তার মানে এই লিস্টটা বার করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী, আর বসে আছেন হলো এই যে এসএসসির চেয়ারম্যান ব্রাত্য বসু, এরা হলো কোম্পানির কর্মচারী। সুপ্রিম কোর্টের রায়ের 42 নম্বর প্যারাগ্রাফ কেউ যদি দেখে, সে দেখবে এই টেন্টেড আনটেন্টেডকে গুলিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট এই ফাইন্ডিংয়ে এসেছে যে পুরোটা বাতিল, গুলিয়ে দিয়েছে যে কে টেন্টেড কে আনটেন্টেড বোঝা যাচ্ছে না। এটা হলো প্রথম। দ্বিতীয় কাজ যেটা, হাইকোর্টের রায়ের 242 নম্বর প্যারাগ্রাফ আর হাইকোর্টের রায়ের 265 নম্বর প্যারাগ্রাফ পড়লে বোঝা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে টেন্টেড কারা আর আনটেন্টেড কারা এটা দেওয়াই হয়নি। কে বলেছে সাময়িক স্বস্তি? তৃণমূলের দালালগুলো নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কে বলেছে? বাজারে দেখুন ন্যারেটিভ ছড়াতে যে কেউ পারে, যা খুশি মাইক নিয়ে বলে দেওয়া যায়, রাস্তায় যা খুশি বলে দেওয়া যায়, MA BA LLB MCOM BCOM PhD MBBS যা কোনো কিছু বলে দেওয়া যায়। অপদার্থের মতন কথাবার্তা, এটা বলাটা কোনো মানে হয় না। এবং আমি অনুরোধ করব, যারা টার্মিনেটেড ক্যান্ডিডেট, যারা চাকরি পাননি, যারা বিতাড়িত প্রতারিত সমস্ত স্তরের মানুষ, যাদের পরিবারের লোকেরা তৃণমূলের দ্বারা খুন হয়েছে, তপন দত্ত বলুন, বরুণ বিশ্বাস বলুন, মুর্শিদাবাদের এখনকার ঘটনা বলুন, সন্দেশখালী বলুন, যারা অত্যাচারিত হয়েছেন, টার্মিনেটেড ক্যান্ডিডেট বলুন, সবাই মিলে রাস্তায় নামুন। এই যে কথাটা আপনারা বললেন, আপনারা এটা নিয়ে মিডিয়ার লোকজন এটা নিয়ে কথা বলা বলছেন, সম্পূর্ণ মিথ্যে কথা। এটা এই তো মানে এটা এই তৃণমূলের ছেলে মেয়েদের ন্যারেটিভ। এটা আজকে কোর্টে মামলাটা উঠেছিল, সুপ্রিম কোর্ট রায়ে যে ডাইরেকশানগুলো দিয়েছিল তার মধ্যে হাইকোর্ট যে ডাইরেকশান দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তার মধ্যে 3টে ডাইরেকশান সুপ্রিম কোর্ট মডিফাই করেছে। কি মডিফাই করেছে? সুপার নিউম্যারিক পোস্টে CBI ইনভেস্টিগেশন হবে না, বাকি ফার্দার ইনভেস্টিগেশন হতে পারে, সেটা হাইকোর্ট যেরকম বলেছে সেই রকমই থাকবে। 2 হচ্ছে হলো এটা একটা মডিফিকেশান। 2 হচ্ছে হলো মডিফিকেশান কি, যে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনার যারা নন টেন্টেড ক্যান্ডিডেট বলে আইডেন্টিফাইড শব্দটা বলাটা ভুল হবে, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এই ল্যাঙ্গুয়েজ সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে। সুপ্রিম কোর্ট 2টো গ্রুপ করেছে, একটা টেন্টেড গ্রুপ আর একটা হচ্ছে হলো নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এটা একটা গ্রুপ। এই নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যারা, তারা 31শে ডিসেম্বর অবধি চাকরিতে কন্টিনিউ করতে পারবে। আবারও আমি একটা কথা বলছি, এই যে স্কুল সার্ভিস কমিশনের মামলাটা হয়েছিল, এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নয়, এটা যারা চাকরি পায়নি তারা মামলাটা করেছে, ইন্ডিভিজুয়াল মামলা। এটা কম্পিটিটিভ এক্সাম, এটা সবাই বোঝে, যারা পরীক্ষা দিয়েছেন 22 লক্ষ মানুষ, যারা ক্যান্ডিডেট তারাও বোঝেন, যারা চাকরি পেয়েছেন তারা বোঝেন, যারা চাকরি হারিয়েছেন তারাও বোঝেন। এটা কম্পিটিটিভ, এটা পাবলিক, কিন্তু ইট হ্যাজ টেকেন দ্য নেচার অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটা কোনো পাবলিক। তাই জন্য আবারও বলছি, এই কথাটাও অ্যাবসলিউটলি ভুল কথা। আজকে আমার যে ক্লায়েন্ট, সে আমাকে যে ইনস্ট্রাকশন দেবে, সে যে পিটিশনে লিখে সই করছে, আমি তো তার বাইরে বলতে পারবো না। পিটিশনে একটা লোক যেটা লিখবে আমাকে সেটা বলতে হবে। আজকে রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে রায়টা মেনে নেব, যারা স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা কিছুদিন চাকরি করুক, আমরা রায় মেনে নেবো। এটা কিন্তু MA অ্যাপ্লিকেশন করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বলেছে। তার মানে রাজ্য সরকার বলেছে মানে তো রাজ্য সরকারের আইনজীবী বলেনি। রাজ্য সরকারের আইনজীবীকে যিনি মুখ্যমন্ত্রী তার অফিসারের মাধ্যমে ইনস্ট্রাকশন পাঠিয়েছেন। আমি এটা বিশ্বাস করি না যে যত আইনজীবী আমাদের বিপক্ষে দাঁড়িয়েছেন সবাই শ্রদ্ধেয় এবং শিক্ষিত এবং ব্রিলিয়ান্ট আইনজীবী। আমি এটা বিশ্বাস করি, আমার বিশ্বাস সমস্ত আইনজীবী, আমাদের বিপক্ষের আইনজীবীর কথা বলছি,
যারা এই মামলা লড়েছেন, আমি এটা বিশ্বাস করি, আমি কারোর নাম করে বলছি না, তারা প্রত্যেকে রাজ্য সরকারকে, আমার বিশ্বাস, ভুল ঠিক আমি বলছি না, ভুল হতেও পারে, আমার বিশ্বাস, আবারও বলছি, মিডিয়ায় বলছি বলে বলছি, আমার বিশ্বাস তারাও রাজ্য সরকারকে বুঝিয়েছিল যে সত্যি কথাটা কোর্টের কাছে দিয়ে দিই। আমার বিশ্বাস, নাও হতে পারে, কথাটা যৌক্তিকতা নাও থাকতে পারে, কিন্তু এটা আমার বিশ্বাস। কোনো প্রফেশনাল সিনিয়র আইনজীবী তার ক্লায়েন্টকে সঠিক পরামর্শই দেবে। আপনি যদি কলকাতা হাইকোর্টের অর্ডারের, আমি কেন বারবার 242 নম্বর প্যারাগ্রাফ, 265 এর জন্য আইন জানতে লাগে না, জজ সাহেবরা নিজে ডেকে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করেছিল। দিনের পর দিন চেয়ারম্যান, দিনের পর দিন শিক্ষা দপ্তরের আধিকারিকরা এসে বলেছে বলবো না, দেব না। সুপ্রিম কোর্টেও তাই হয়েছে। আরও একটা কথা বলে রাখি, আপনারা যারা এই ক্রিমিনাল লয়ের ন্যারেটিভ চালিয়ে অপরাধীকে ছেড়ে দিলেও নিরপরাধকে সাজা দেওয়া যায় না, আইন জগৎ এবং বিচার ব্যবস্থায় একটা প্রথা আছে, সেটা আপনাদের জানতে হবে। জজ সাহেব যখন রায় দেয়, ফাঁসির রায় দেয়, সেই পেনটা ভেঙে ফেলে, কারণ ভবিষ্যতে না দিতে, কারণ আইনে তাকে ফাঁসি না দিয়ে আর পারা গেল না। এটা একটা প্রথা আছে, এটার কোনো আইন নেই, প্রথা থেকেই তো আইন তৈরি হয়, কিন্তু এটার একটা প্রথা আছে, অনেক জজ সাহেব এটা মানেন। যখন চাকরি পুরো পার্মানেন্ট টার্মিনেশন হওয়ার অর্ডার দেবেন না কোনো জজ সাহেব, তার আগে যে কোনো জজ সাহেব কোর্টের পর, আপনি যে একটা কোর্টে জিতে আরেকটা কোর্টে হেরে গেছি আমরা, এরকম তো বিষয়টা না, বা একটা কোর্টে রাজ্য সরকার জিতে হেরে তারপরে আবার রাজ্য সরকার জিতে গেছে, সেটা তো বিষয়টা না। একজন জজ সাহেব দিনের পর দিন সুযোগ দিয়েছে, কোনো কোর্টে কেউ চাইবে না যে কারোর পুরো প্যানেল যারা জেনুইন তাদের বাতিল হয়ে যাক, কিন্তু আইনে এই প্রভিশনটা আছে, যদি ইনসার্টেনিটি কারা জেনুইন এটা না বলতে পারে। আজ পর্যন্ত আপনি একটা কথা চিন্তা করুন তো, যে এই হলো ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং, 60 জন জেনুইন, 40 জন ফ্রড। সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং, 40 জন ফ্রড, 60 জন জেনুইন। থার্ড ফেজ অফ কাউন্সিলিং, 70 জন ফ্রড, আমি একটা এক্সাম্পল বলছি, 30 জন জেনুইন। ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং, তর্কের খাতিরে ধরে নিলাম 90 জন ফ্রড, 10 জন জেনুইন। ফিফথ ফেজ অফ কাউন্সিলিং, লিস্ট কোথায়? আর কিছু দালাল মার্কেটে আছে, যেগুলো ওই মমতা ব্যানার্জি নামিয়ে দিয়েছে, তারা গিয়ে চেয়ারম্যান, সব দায়ী নয়, চেয়ারম্যানের সাথে অনেকে ক্ষোভ জানাতে যাচ্ছেন, অনেকে সঠিক দাবি প্লেস করতে যাচ্ছেন, আবার কিছু দালালও আছে বাজারে। শিক্ষক মহাশয় প্রত্যেককে আমি রেসপেক্ট করি, এটাও রেসপেক্ট করে বলছি, কিছু দালালও আছে। শিক্ষকদের মাঝখানেও দালাল রয়েছে। দেখুন, দালাল সব জায়গাতে আছে, দালাল কোনো জায়গাতে নেই এটা হতে পারে না, কিছু দালাল আছে। তারা গিয়ে বলছেন যে না, যখন মামলা শুনানি চলছিল অন ক্যামেরা দালালরা বলেছে যে না, এসএসসি স্যাগ্রিগেটেড লিস্ট, টেন্টেডদের লিস্ট দিয়ে দিয়েছে। এই কথাটাই, বার্তাটাই যে দিয়েছে যারা তৃণমূলের লোকজন, এই বার্তাটাই কিন্তু আইন জগতের বার্তার কিন্তু উল্টো বার্তা চলে গেল, বাজারে শুধু গেল না, কোর্টের কাছেও গেল। কারণ কি, এসএসসি বলছে 5000, কখনো বলছে 7000 টেন্টেড। এটা দিলে হবে না, লাগবে কোনটা জেনুইন। এখানে তো চাল আর কাঁকড়কে আলাদা করার বিষয়টা যেটা উঠছে, আমাকে তো চালটাকে বার করতে হবে। আমি বলছি এতগুলো কাঁকড় আছে, কি করে হবে? আরে চালটা কোথায়? জেনুইনটা তো সিঙ্গেল বেঞ্চে নেই, ডিভিশন বেঞ্চে নেই, সুপ্রিম কোর্টে নেই, মডিফিকেশান অ্যাপ্লিকেশানে নেই। মডিফিকেশান অ্যাপ্লিকেশান এতক্ষণে অনেকে দেখেছেন, লিস্টটা কোথায়? ওই অ্যাপটার মধ্যে বা এসএলপির যে ডকুমেন্টসগুলো দিয়েছিল, বলছে আমি এফিডেভিট দিয়ে, লিস্টটা কোথায়? আবার চেয়ারম্যান বলছে সার্টিফাই করে আমি বলতে পারবো না কারা জেনুইন। কেন বলতে পারবেন না? কারণ আপনি কর্মচারী, আপনার ওপরে মন্ত্রী বসে আছে, শিক্ষা দপ্তরের কর্মচারী, আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারণ করেছে, তাই আপনি দেবেন না। সেটা তো মুখ্যমন্ত্রী এখন নিজেই বলছে, যে যোগ্য অযোগ্যদের লিস্টকে মাইনে পেয়ে যাবে, দিক না মাইনে, 26,000কে মাইনে দিক, জেনুইন ক্যান্ডিডেট বাদ দিয়ে মাইনে দিক। যে কোন সরকারি দপ্তরের অফিসার লিখিত আকারে মাইনে দেয় সেটা আমরা দেখব,
দেখবো, আমরা তো বলছি দেখবো, আমরা তো আগে থেকে বলিনি যে 21 তারিখ আমরা লিস্ট বার করে দেবো, বলিনি তো। আবারও মানুষের কাছে আবেদন করব, দেখুন আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, আমি কোনো কিছু বলছি না। আপনারা রাজনৈতিক দল, আপনাদের ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার, কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস যদি করেন, খারাপ পরিণতি হয়েছে, এর পরে ভয়ঙ্কর পরিণতি হবে। যারা বিশ্বাস করছেন ঠকবেন, যারা বিশ্বাস করছেন ঠকবেন। আপনি সুপরামর্শ নিন, আমার পরামর্শ নেবেন না। আমি তো বারবারই এখন মিডিয়াতে বলছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছি, আমার যদি মনে হয় আমি ভুল বলছি, শোনার দরকার নেই আমার কথা, কিন্তু আমি যে কটা জিনিস বলছি আমি কিন্তু ব্যাকড বাই রেকর্ডস, তথ্য সহ বলছি। সুপ্রিম কোর্টের অর্ডার কি আছে বলছি, হাইকোর্টের অর্ডার কি আছে বলছি, তাতে কি লেখা আছে বলছি, এবং MA অ্যাপ্লিকেশানে কি লেখা ছিল সেইটা বলছি। SSC বলছে 4টে এফিডেভিট দিয়েছে, ঠিক 4টেই এফিডেভিট দিয়েছে ওরা, হাইকোর্ট ডিভিশন বেঞ্চে। লিস্টটা কোথায়? জেনুইন সার্টিফাইড লিস্টটা কোথায়? অ্যাডমিটেড এখন বেরিয়ে গেল যে চেয়ারম্যান বলছে জেনুইন সার্টিফাইড লিস্ট দেবো না, কারণ তিনি একজন কর্মচারী, তার উপরে আছে ব্রাত্য বসু, তিনিও একজন কর্মচারী। মালিক বারণ করেছে কোম্পানির না দিতে, কি করে দেবে? কোম্পানির মালিক বলে দিয়েছে জেনুইনদের লিস্ট দেওয়া যাবে না। আমি যারা যারা আন্দোলন করছেন, কারা করছেন আমি জানি না, প্রচুর লোক করছেন দেখতে পাচ্ছি, তাদের কাছে প্রশ্ন, কাউন্সিলিং ওয়াইজ কোনো দিন আজ পর্যন্ত ফ্রম সিঙ্গেল বেঞ্চ টু সুপ্রিম কোর্ট লিস্ট দিয়েছে? সবাইকে বলছে 5,000, 7,000, 7,000টা কোথাকার 7,000? এ কি হাওয়া থেকে? কাউন্সিলিং তো হয়েছে, কাউন্সিলিং তো হয়েছে। আপনার কাউন্সিলিংয়ে ধরুন 4th কাউন্সিলিং একটা ত্রুটি রয়ে গেছে, তাহলে আপনাকে তো বলতে হবে যে আমার 4th কাউন্সিলিংটা এই ডেটে হয়েছিল, এই ডেটের পরে হয়েছে বা আগে হয়েছে, এখানে এই ত্রুটিটা আছে, এখানে এইটুকু জেনুইন, এইটুকু ফলস।